আচ্ছা, আজকে থার্ড পার্ট, ঠিক আছে। তো এইখানে পরিমিতির ক্ষেত্রে দেখো প্রথমে দুইটা চিত্র দেওয়া, 7 নম্বর অঙ্কটা যেটা মানে গাইডের 7 নং 16.2-এর। তো এইখানে প্রথম একটা চিত্র আর এরপরে একটা চিত্র। তো এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, বলছে চিত্রে অ্যাডির মান কত 7, মানে এটার মান কত 7। আমরা সব সময় প্রশ্ন ভালোভাবে বুঝবো। এবং বিসির মান হচ্ছে 12, বিসি মানে একবার এইখান থেকে এই পর্যন্ত, এটার মান কত 12। ওকে ফাইন। এখানে আরেকটা মান আছে মানে এই পুরোটার মান কিন্তু 12, ঠিক আছে। পুরোটার মান হচ্ছে কত 12। এরপর আবার বলছে এ বি সমান ই। আচ্ছা, এখানে ওরা একটা বলছে যে এ বির মান যত আর ইর মানও কি তত, তাহলে এ বি যদি 10 হয় এ ইর মানও কত 10। তাহলে যদি এতটুকু যদি দৌড়ি আমরা ইনডাইরেক্টলি বোঝা যায় এটা সমদ্বিবাহু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বোঝ। পরে দেখি আমাদের কি করতে বলছে। সিডি সমান 8, সিডি কোনটা, এটার মান হচ্ছে 8। ওকে ফাইন। আর এডি আর বিসি সমান্তরাল, এডি কোনটা, এই যে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। আচ্ছা, এখন যদি আমরা এটার দিকে তাকাই, একটু লক্ষ্য করো, প্রশ্ন পড়ে আগে আমাদেরকে উদ্দীপক বুঝতে হবে, লুক অ্যাট দ্য বোর্ড, ঠিক আছে। সো এইখানে আমরা যদি তাকাই, এটা কি বলো তো, এটা হচ্ছে একটা ট্রাভিজিয়াম। কেন বুঝলাম, আমরা জানি ট্রাভিজিয়ামের ওই যে উপরের সমান্তরাল দুইটা বাহু থাকে, যে এডি আর এটা একটু বড় থাকে ট্রাভিজিয়ামের, এবং এটা একরকম থাকে, এটা একরকম থাকে। তাহলে এটা হচ্ছে 10, এটা একটা মান দিছে কত 7, এটার মান হচ্ছে কত 12। তার মানে অবশ্যই এটা কি একটা ট্রাভিজিয়াম। আবার বলছে এখানে এডি আর বিসি সমান্তরাল, এডি মানে হচ্ছে কোনটা, এইটা, আর বিসি মানে হচ্ছে এইটা। তার যে উপরে দুইটা বাহু সমান্তরাল থাকে, সমান্তরাল মানে একই সোজা যায়, দুইটাই সোজা যায় একটা নির্দিষ্ট দূরত্ব রেখে, এবং এই পাশের বাহুটার একটা মান থাকে, এই পাশের বাহুটার একটা মান থাকে, এটাকে বলে ট্রাভিজিয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম চিত্রটা হচ্ছে একটা ট্রাভিজিয়াম। ক্লিয়ার? এই যে এত ইনফরমেশন দিল, এটা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানে এটা হচ্ছে ট্রাভিজিয়ামের ইনফরমেশনগুলো আমরা সুন্দর করে লিখবো কোনটা, যে এটা 7, এটা 12, এটা 10, এটা 8, শেষ। ট্রাভিজিয়াম পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আর কিছু বলছি এখানে, আর কিছু বলে নেই। আচ্ছা, আর কিছু না বললে পরে আমরা অঙ্ক দেখি। অঙ্কে দেখো ক নাম্বারে বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 6 মিটার। বাহুর দৈর্ঘ্য মানে ওই যে এ স্কোয়ার, এন এ স্কোয়ার, সূত্রটা পড়ছি না, ফলে এর ক্ষেত্রফল কত। এবার বলো সুষম পঞ্চভুজ ষষ্ঠভুজের সূত্র আগের অঙ্কে করিয়েছি। একটা পঞ্চভুজের একটা ছিল, ওইটার এটা সেমই, আশা করি পারবা। ওকে, এন এ স্কোয়ার বাই, মনে আছে তো, এন কট 180/n। আচ্ছা যাই হোক, আগেরগুলোতে দেখে নিবা, যারা পারো তো আলহামদুলিল্লাহ, যারা পারো না আগেরটা দেখে নিবা, এক অঙ্ক বারবার করানো যাবে না। এরপরে এখানে দেখো পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। পি কিউ আর এস সামান্তরিকের একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এই যে একটা সামান্তরিক, এর ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে সামান্তরিকের ক্ষেত্রফল যত বের করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তত হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলে কর্ণ কোনো ফ্যাক্ট না। আগে আমি সামান্তরিকের ক্ষেত্রফলটা না জানলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো না। তাহলে আমাকে আগে সামান্তরিকটা জানতে হবে। হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস কোনটা, এই যে এইখানে, এই যে পি কিউ আর এস, এটা একটা সামান্তরিক। তাহলে আমাকে আগে জানতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এবার আমাকে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত 45, উচ্চতা কত 5, দেওয়া আছে কি না। আমাদের ব্রেনটাকে এভাবে খাটাইতে হবে, বিচক্ষণ হইতে হবে। সামান্য একটা প্রশ্ন বুঝি না বিধে আমরা পারি না। আদত কিন্তু অঙ্কগুলো করে আসছো, একই নিয়ম, জাস্ট প্রশ্ন বুঝার অভাবে আমাদের একটু পিছিয়ে পড়ে যাইতে হয়। তো প্রশ্নগুলো অবশ্যই বুঝবো, ঠিক আছে। তাহলে উচ্চতা দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে। তাহলে উচ্চতা আর ভূমি যদি আমরা গুণ করে দিই, সামান্তরিকের ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তত। এইবার আসো, ধরো আমি সামান্তরিকের ক্ষেত্রফল যত পাই 5 দিয়ে 45, সে গুণগুলো কত, 5 5 25, 5 হাতে আছে কত 2, ঠিক আছে। আর ওইখানে 4 5 20 আর দিয়ে কত 22, ধরো 225। তাহলে এইটাই কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখে আমার কিন্তু বের করতে হবে বর্গক্ষেত্রের কর্ণ। এবার আমরা কি বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা জানি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি, মুমিন বলো? হয় নাই। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা হচ্ছে কি √2a। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা, ঠিক আছে। আচ্ছা, এখন √2, এখন আমার মূলত এখানে মান লাগবে, কিন্তু যখন আমি কর্ণের সূত্রটা আমরা লিখতে গেলে মান লাগবে, কিন্তু আমার এর মান লাগবে।
তো এর মানটা, এটা তো আর এর মান না, এটা হচ্ছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা একটু আরেকটা জিনিসে যাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা মূলত কিন্তু এ স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। মানে বাহুকে স্কোয়ার করলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়। তাহলে আর এইখানে আমার লাগবে শুধু এ এর মান। তার মানে এটা যেহেতু ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ার করে মানে উভয় পক্ষকে যদি আমি রুট করে দিই, রুট করলে কিন্তু এটা এ এর মান বেরিয়ে যাবে। কার মান? আর এ এর মানটা এনে কিন্তু আমরা এখানে বসা দিতে পারবো। অঙ্ক শেষ। বুঝছেন? এবার আমি একটু স্লোলি করাই আর একটু বোঝাই। আমার যেহেতু কী লাগবে, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য লাগবে। তো আমি কিন্তু বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা জানি √2a। তাহলে এক কথায় √2 তো আছে, এ এর মান লাগবে। তো এখন এখান থেকে এ এর মান কেমনে আনবো? আমরা জানি ক্ষেত্রফল হয় এ কে স্কোয়ার করার ফলে। একে যদি আমরা স্কোয়ার করি ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফল তো বেরিয়েই গেছে। আর ক্ষেত্রফল থেকে যদি আবার বাহু জানতে যাও, এটা কিন্তু বর্গক্ষেত্র। আমি আবার দেখাই, এটা কিন্তু বর্গক্ষেত্র। প্রত্যেকটা বাহু যদি এ হয়, এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার করলে কি হয়? ক্ষেত্রফল। আর আমি ক্ষেত্রফলে নিয়ে গেছি, এখন আবার ক্ষেত্রফল থেকে উল্টা আবার একটা বাহুতে আসবো। একটা বাহুতে আসতে গেলে এটাকে রুট করতে হবে, এটারও রুট স্কোয়ার কাটা, আর এটাকে রুট করলে যেটা হয় ওইটা হচ্ছে এ এর মান। কার মান? এ এর মান। এই এ এর মান এনে যদি এখন আমি কর্ণতে বসাই দিই, কাজ শেষ। মানে এ এর মান গুণ √2, কর্ণের মান বেরোবে। অঙ্কটা বোঝাটাই ফ্যাক্ট। আনসার খালি আনসার দেখে দেখে করা যাবে না। ঠিক আছে স্যার? আমি আমার ভাষায় বললাম, নিজের ভাষায় সাজিয়ে লিখতে হবে। এই যে দেখো, এখানে সামান্তরিকের ক্ষেত্রফল কত? এই যে এইটা। তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও হবে অবশ্যই। এই যে বর্গক্ষেত্রের, এখানে অনেক কিছু করছে, আমাদের এত না দেখি করে না। এই যে, তাহলে দেখো, এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি কত? বর্গক্ষেত্রের 1 একক। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানি এ স্কোয়ার, আর ক্ষেত্রফল তো পেয়ে গেছি আমরা। তাহলে এ স্কোয়ার মানে এইটা। তাহলে এ স্কোয়ার থেকে এখন এ এর মান বের করবো। এর মান কত? 15 একক। তাহলে ওই কর্ণের সূত্রটা জানি √2a বা এ √2a দিও। তো √2 ঠিক রাখবো, আর পাশে 15 গুণ করে দিলাম, শেষ কথা। ঠিক আছে? আমি যেভাবে বুঝেছি ঠিক আছে না স্যার? আমরা বুঝবো, আমরা সর্বপ্রথম হচ্ছে বুঝবো, আমাদের বুঝার প্রয়োজন আছে। এরপরে গ নম্বরে কী বলছে আমরা একটু দেখি। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এ বি সি ডি চতুর্ভুজ কোনটা? এখানে একটু তাকাই। এ বি সি ডি, এই যে এটা একটা চতুর্ভুজ, এটা কি? এখন আমাকে যে এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, এই যে এখানে একটু প্রবলেম আছে। আমরা এটা এ বি সি ডি চতুর্ভুজ, এটা চতুর্ভুজ বলতে কোন চতুর্ভুজ? এটা ট্রাপিজিয়াম। আসেন, ওরা কিন্তু বলছে এই যে তুমি এখানে কনফিউজ হয়ে যাবে, ট্রাপিজিয়াম নাম তো উল্লেখ করে নাই। তোমরা বলছে এ বি সি ডি, এন্ড তোমার চোখে এটা কী লাগে? এটা চতুর্ভুজ তো সবই, 4 বাহু যারা আছে সেটাই চতুর্ভুজ। বর্গ একটা চতুর্ভুজ, তাইলে কিন্তু চতুর্ভুজের ভিতরে তো নাম আছে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তার মানে ইনডাইরেক্টলি আমাকে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা রিয়াদ বলতে পারবা? আসমা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? তুমি মেম, তুমি পারবা? বৃষ্টি পারবা? আয়েশা? তোদেরকে পড়ানো উচিত না, বাস্তব যেটা। ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের সূত্রটা হচ্ছে কি বলেন? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা হচ্ছে কি, অথবা এভাবে লেখা যায় যে এ প্লাস বি, ঠিক আছে, বাই 2 গুণ এইচ, এভাবে লেখা যায়। ওকে? আচ্ছা, ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস কি এইচ। এখন এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা। এখন এখানে হাফের মান আছে, এর মান তো দেওয়া, এটা বলছেন ওরা 7, 7-এর জায়গায় কার মান দিব? এর মান। দেখো আমি একটু বোঝাচ্ছি। আর এই ফোরাটার মান কত বলছে? 12। এই যে এই এই বি এর মান কত? 12। তাহলে 7 যোগ 12, আর এখানে তো হাফ। এবার এখন আমার মান, কার মানটা দিলে অঙ্ক শেষ? এইচ এর মান। এখন এই যে প্রবলেমটা, এইচ এর মান মানে এইচ মানে উচ্চতা। আচ্ছা, উচ্চতা তো দেওয়া, এই উচ্চতা যে আমি এখানে বের করবো, উচ্চতা তো ওরা করে দিছে, উচ্চতার মান কত? 8। তাহলে অঙ্ক শেষ। তার মানে অঙ্কটা ছোট। এখন বিষয়টা হচ্ছে অঙ্কটা এরকম ছোট হওয়ার কারণটা আমরা একটু দেখি। এখানে তো অনেক অনেক কিছু করছে, তাই না, উচ্চতা বের করতে তো। আচ্ছা হ্যাঁ, এখানে একটু ভুল করছে, যেটা দেখাই। না না না, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে ভুলটা যেটা, এইটা দেখে যেটা মনে হচ্ছে উচ্চতা, এটা একবারে সোজা মনে হচ্ছে না। এটা হয়তো বোধহয় চিত্র আঁকাতে কিছু প্রবলেম হয়েছে। এটা সোজা হবে না, এটা এভাবে একটু বাঁকা হবে। হ্যাঁ, বাঁকা হয়ে লেটের মান কত হবে? 8। কিন্তু ওরা যেভাবে এখানে যে সোজাটা দেখা যায়, তাতে মনে হয় যেটা ডাইরেক্ট উচ্চতা। ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু এইভাবে যদি দিলে তাহলে এইটাই উচ্চতা। ঠিক আছে? ওরা যে সোজাভাবে দিছে এটাই উচ্চতা।
কিন্তু অঙ্কটা করছে আবার উচ্চতা ধরে না, এটাকে একটা বাহু ধরছে, ঠিক আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের উচ্চতাটা বের করতে হয়, সবসময় বের করতে হয়। তা কিন্তু এইভাবে অঙ্ক কিছু কিছু অঙ্কে আছে পরে এটার উচ্চতা ধরা হয়, এইটাই বাহু এটাই উচ্চতা। আচ্ছা যাই হোক, ধরো এখানে ওরা যাবে করছে বুঝাই, ধরো এটা একটু বাঁকানো, এটা কি একটু বাঁকানো, এখন উচ্চতা আমার লাগবে, উচ্চতা কী করতে হবে, তাহলে উচ্চতা যে বের করবা, উচ্চতা বের করাটা কিন্তু তোমরা জানো উচ্চতা কেমনে বের করতে হয়। এই যে আমরা একটু দেখাই, ওই যে আমরা সামান্তরিক একটা অঙ্ক করাইছি না, সামান্তরিক একটা অঙ্ক করাইছি, এই যে দেখো ওদের ত্রিভুজটা কিন্তু এই যে এ ভি, এই যে সি, এই যে দেখো ডি, দেখছো মূলত চতুর্ভুজটা আঁকার কথা ছিল এরকম, ঠিক আছে। তো এইখান থেকে আমরা উচ্চতা বের করবো, তাহলে উচ্চতা বের করতে গেলে আমরা যে কাজটা করব, এই যে এইদিকে একটা দিব, এইদিকে একটা দিব, উচ্চতা বের করতে গেলে, ঠিক আছে। দেওয়ার পরে এবার এটার নাম কি এফ আর এটার নাম কি জি দিলাম, ওকে। আচ্ছা এখন পয়েন্টটা যেটা দাঁড়াচ্ছে, আমরা উচ্চতা বের করবো। এখন উচ্চতা যদি বের করতে যাই, এখন উচ্চতাটা বের করবো কেমন, এইচের মানটা, এইচের মানটা যদি আমরা এখানে বের করতে যাই, একটু লক্ষ্য করো, এইচ মানে উচ্চতা, আমরা যদি একটু এইদিকে একটু লক্ষ্য করি, এই যে এখানে এটা একটু পরে দিই, এই যে আমরা ধরো এটা উচ্চতা, এটা উচ্চতা না, মানে এইটা আর কি, ধরো এই মানটা দিলাম না, তো না দিয়ে উচ্চতা যে বের করবো, ওকে ফাইন, ধরো এটা দিলাম উচ্চতা, তো এই অংশের মান আছে, এই অংশের মান কি আছে না, এটা ফুরাটার মান আছে, ফুরাটার মান 12, ফুরাটার মান কত 12, আমার কিন্তু দরকার জাস্ট এতটুকুর মান নাই, যে কারণে আমি এটাকে একটা ত্রিভুজ ধরে পিথাগোরাস দিয়ে এই মানটা বের করতে পারবো না, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই পাশ বাদ, এবার এই পাশে যাই, 8-এর মান আছে, এতটুকুর মান কি আছে নাই, তাহলে এখানে উচ্চতাটা এই পাশে আমি বের করতে পারবো না, আমার খালি জাস্ট একটা যে কোনো সাইড থেকে খালি বের করতে পারলেই হয়েছে কথা। তাহলে এখন কী করবো, উচ্চতা বের করা যাচ্ছে না, তাহলে আমরা একটু তাকাই, দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি, এই যে তাহলে আমার এই বাহুর মান আছে, কথাটা বুঝিও কিন্তু, এই বাহুর মান আছে, এই বাহুর মান আছে, কথা ঠিক আছে, কয় বাহুর মান আছে, 2 বাহুর মান আছে। এখন তাহলে তো বিষম বাহু করা যাচ্ছে না, আমার তো মান লাগবে কয় বাহুর, 3 বাহুর মান লাগবে, কয় বাহুর মান লাগবে, 3 বাহুর মান লাগবে। আচ্ছা আমরা এখানে একটু দেখি 3 বাহুর মানটা কোনটা। আচ্ছা স্যার শোনেন, ভাইয়া আমার নিয়মে করাই যাতে তোমাদের সহজ হয়, কারণ তোমরা সামান্তরিকের ওই উচ্চতা বের করাটা শিখছো না, সামান্তরিক উচ্চতাটা বের করতাম না আমরা অঙ্কে, তাহলে আমি আমার নিয়মে করাই, এটা বাদ দিয়ে তোমরা যেটা করবে, দেখো আমি আমি আঁকতেছি চিত্রটা, লক্ষ্য করো ভাই আঁকতেছি। প্রথমে এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা কি কথাটা বুঝি, এটা হচ্ছে কি, এটা যেহেতু ট্রাপিজিয়াম, ওকে ফাইন, এটা ট্রাপিজিয়াম হওয়ার পরে এখন এখানে আমার মূলত লাগবে কিন্তু উচ্চতাটা, কি লাগবে, তাহলে উচ্চতাটা বের করার জন্য আমি আগে মানগুলো লিখি, এটার মান কত ছিল 10 না, না এটা তো 10 না মনে হয়, আচ্ছা এটা 10 ছিল না, আচ্ছা 1 মিনিট আমরা একটু বলিও, আমি একটু আঁকি, ওদের মতো আঁকবো না আমরা, এই যে এটা আমি অঙ্কটা শেষ করে দিচ্ছি এখানেই, খুব ছোটো হবে এবং তোমাদের জানার বিষয় যেটা জানো তোমরা। তাহলে এটার মান ছিল 10, এটার মান ছিল 12, এটার মান ছিল কত 7, আমরা যেটা করব, আচ্ছা এটার নাম এ বি সি ডি এভাবে ছিল না, আচ্ছা এখন বিষয়টা যেটা আমরা করব কি, এই যে এইখান থেকে এই যে তাকাও এখানে, এতটুকু মান কত 7 না, আমরা শুরু থেকে এখান থেকে এতটুকু 7 কেটে নিব, 7 মানে এটার মাপ নিয়ে যে কম্পাস দিয়ে এখান থেকে এতটুকুর একটা মাপ নিবা, মাপ নিয়ে কম্পাসটা এখানে বসায় ধরো, এখন এতটুকুর মাপ ধরো, সর্বোচ্চ কতটুকু আসবে এতটুকু, কথা ঠিক আছে, বুঝছো, মানে কম্পাস দিয়ে এতটুকুর মাপ তুমি নিবা, নিয়ে এই সেমটার মাপ এইখান থেকে শুরু করবা, এইখান থেকে শুরু করে এই যে কতটুকু যাচ্ছে এতটুকু গেছে, তাই এই এতটুকুর মাপ নিব, কম্পাস দিয়ে মাপ নিয়ে এইটা সমান করে এতটুকু আনলাম, এনে পরে যে এটা যোগ করে দিলাম, শেষ, ঠিক আছে। এবার এটার নাম তুমি কি দিতে পারো, যে যা কিছু দাও দাও, কথা ঠিক আছে। এবার আমার উচ্চতাতে দেখো, আমি দেখাই, তাহলে উচ্চতার নাম হচ্ছে এটা ধরো আমি ওটাই দিলাম, এটা এফ দিলাম, শেষ কাজ। এবার দেখো তো ঘুরে আমার ওই সামুদ্রিকের মতো হয়েছে কি না, এখন দেখো আর এদিকে একটা বাহু ছিল, কোথায়, আচ্ছা লক্ষ্য করো, তাহলে আমাদের এই যে বিষম বাহুটা, ট্রাপিজিয়ামটাকে আমরা প্রথমে কি করব, এই যে আগে ট্রাপিজিয়ামটা আমরা এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে এই যে ট্রাপিজিয়ামটা মূলত থাকবে এরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10, আর এই পাশের মান কত ছিল 8, এই পাশের মান কত 8 ছিল, ওকে ফাইন। আর এই সম্পূর্ণটার মান ছিল কত 12, এটার মান ছিল 12, তো 12 দেখে আমি কি বলছিলাম স্যার, এই যে এই 7-এর সমান করে, এই যে এইখান থেকে 7 আমরা কেটে নিব,
ওকে, তাহলে এখান থেকে 7 কেটে নিলাম, ধরো এই পর্যন্ত আসছে, এই বিন্দুর নাম দিলাম কি ই। ই দিয়ে এটার এটা যোগ করে দেবো, ই আর সি কী করবো, যোগ করে দিলাম। তো যোগ করে দেওয়ার পরে একটু লক্ষ্য করো, এখন এইটা যদি 10 হয় তাহলে এটাও কত হবে, 10 হবে। কারণ এইভাবে কোনাকুনি যদি এটা যত হবে এটাও কি তত হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা দেখাই, আমার তো উচ্চতা বের করতে হবে ইনডাইরেক্টলি, তাহলে উচ্চতাটা আমরা এখন এদিক দিয়ে ধরি, এই যে এখানে ধরি উচ্চতাটা, তাহলে এটার মান কি দিলাম এফ। যে পাশে আমি বের করি, এই পাশে মানে আমার যে দিক দিয়ে সুবিধা হয় আমি দিক দিয়ে খালি উচ্চতাটা বের করতে পারলে হয়েছে কথা, আমার সুযোগ অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমি এখানে দিলাম যে সি এফ, উচ্চতার নাম কি। এবার দেখো আমাকে বুঝতে হবে যে এখানে যে 3 বাহু মানে বিষম বাহু, বিষম বাহু কোনটা হচ্ছে স্যার, আমরা যদি এখন বিষম বাহু খুঁজিয়ে লক্ষ্য করি, বিষম বাহু হচ্ছে এইটা একটা বাহু 10, এটা একটা বাহু কত 8, আর এইটা একটা বাহু, এই পুরাটা যেহেতু 12 ছিল, পুরাটা কত 12, তাহলে এখান থেকে 12 থেকে আমরা কেটে নিছি কতটুকু, এতটুকুর মান 7 কেটে নিছি, তাহলে এতটুকুর মান কত হবে 5। বুঝো না, এমন আমি আরেকবার বলতেছি, দেখো আমরা এই পুরাটার মান ছিল 12, 12 থেকে আমরা কেটে নিছি কতটুকু, এতটুকু কেটে নিছি, তাহলে এতটুকু মানে কার সমান করে, এটা সমান করে, এটা মানে এতটুকুর মান 7, তাহলে আর এদিকে বাকি কত, এদিকে বাকি হচ্ছে 5। বুঝে গেছে, হ্যাঁ। তাহলে তাহলে এই বাহুটার মান কত 5, আর এই বাহুটার মান কত 8, এই বাহুটার মান কত 10। একটা ত্রিভুজ পাইছি এখানে, ত্রিভুজটার নামটা কি বলো তো, না এই মানে ত্রিভুজের নামটা কী হবে, ই সি বি অথবা বি সি ই, কথা ঠিক আছে, বি সি ই। তাহলে বি সি ত্রিভুজের আমরা বিষমবাহুর ক্ষেত্রফল বের করবো। বিষমবাহুর ক্ষেত্রফল বের করতে জানি অর্ধপরিসীমা প্রথমে, পরে এস দিয়ে কি রুট এস, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি দিয়ে বিষমবাহুর একটা ক্ষেত্রফল বের হবে না। এইটাকে আবার কি বের করবা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে উচ্চতার নাম কত হবে সি এফ, উচ্চতার নাম কত হবে। তাহলে এখন এখানে একটা ক্ষেত্রফল বের হবে যে এত সি এফ, পরে লিখবে কি এই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফল, মানে তুমি সম্পূর্ণ ওই সামান্তরিকের নিয়মটা করবা, তাইলে সি এফ এর মান বেরিয়ে যাবে না। ওই সি এফ এর মানই হচ্ছে উচ্চতা। পরে উচ্চতাটা নিয়ে নেওয়ার পর ওই যে তোমার সূত্র ছিল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু উচ্চতা, তাহলে হাফের মান তো হাফেই, আর এ এর মান কত 7, বি এর মান কত 12, আর উচ্চতার মান যেটা বেরোবে, যে সি এফ এর মান যেটা বেরোবে এটা এখানে বসায় দিয়ে কাটাকাটি করবো। অঙ্ক আশা করি শেষ, বুঝাইতে পারছি। আমি কিন্তু বলছি অঙ্ক বুঝাবো, তোমাকে মাথায় ঢুকানোর ওয়েটা আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। বাট ওই যে অঙ্কটা দেখায় বলে দিব ওইটা হবে না, কারণ এই সেম অঙ্ক আমি আগে বলে আসছি, এই কারণে এখন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অঙ্ক দেখিয়ে না বোঝানো হচ্ছে, প্রশ্নটা নিয়ে আলোচনা করাটাই বেটার, আমাদের মাথা খুলবে, ঠিক আছে স্যার। কারণ এই সেম অঙ্ক তো আমি আগে আলোচনা করে আসছি না, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন আমরা 8 নম্বরটা দেখি, দেখাও একটু। সেম ট্রাপিজিয়াম, কি বলছে এটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এখন কি বলছে স্যার এখানে, এই যে ডিসি এর ক্ষেত্রফল বের করো। ডিসি কোনটা, ডি সি ই, মানে এটার ক্ষেত্রফল বের করতে। এটা কোন ত্রিভুজ তোমরা বলো তো, এটা সমকোণ হয়ে গেছে না, এটা কি হয়ে গেছে স্যার, এটা একটা তাহলে সমকোণের ক্ষেত্রফল আমরা জানি না, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। সমকোণের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। তাহলে এখানে উচ্চতা কিন্তু কত 13, আর ভূমি কত, ভূমি যে এটা যদি 21 হয় এটাও কত, ওরা মেপে দিচ্ছে না, এই যে একবার মেপে দিচ্ছে না, ওইটা 21 হলে এটাও কত 21। তাহলে তুমি পারবে না হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। দেখো আমি তোমাদের দেখাইছি, দেখো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ডাউট আছে এটাতে, গুড। এরপরে যেটা বলছে এখানে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করুন। ট্রাপিজিয়াম এই যে সেম ক্ষেত্রফল, একবারে সেম ক্ষেত্রফল, এইটারই তো উচ্চতা ধরা হয়, ঠিক আছে। আচ্ছা দেখি এই অঙ্কে কি করছে, এই দেখছো এই অঙ্কে শেষ করে ফেলছে কেন, উচ্চতাটা দেওয়া এখানে কি বলছে, কত বলছে না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা কি আছে, হাফ ইন্টু এই যে এ ভি এ ডি এবং কি বিসি গুণ ডিসি, ডিসির মান কত ধরা হয়েছে 13, এই যে উচ্চতা দেওয়া হয়েছে। আর এখানে ওদের মতো সাজানো তো দরকার নাই, তুমি তোমার মতো যাও না। এখানে একটু প্যাচ আছে, প্যাচটা কোথায় জানো, এই যে এখানে সম্পূর্ণটার মান তো দেওয়া নাই, যে এই প্যাচটা তোমাকে মাথায় রাখতে হবে। এই যে এখানে তোমার এইটুকুর মান আছে, যেহেতু এইটা যেহেতু 21, দেখো এটা যেহেতু 21, এটাও কত হবে 21 হবে, কিন্তু আমার তো এটা নিতে হবে, এই পুরোটা নিতে হবে, পুরোটা নেওয়া লাগবে না স্যার আমার, কিন্তু তোমার এইটা সহ নিতে হবে। কোনটা ওইটা 13 হলে এইটাই না 13, আচ্ছা বুঝছি তো, আগে আমার বলতে দে, মানে আমার বিষয়টা কোনটা দেখো, আমার তো এখানে এতটুকুর মান না ছিল 21, তো এখন লাগবে কতটুকু বাড়তি, এতটুকুর মান লাগবে, তো এতটুকুর মান তো নাই আমার কাছে। তাহলে এইটা একটা ত্রিভুজ ধরি, এইটা আর এটা কি একটা ত্রিভুজ, ত্রিভুজ ধরলে এটা তো 15 দেওয়া আছে,
আর ওটা যদি 15 দেওয়া থাকে তাহলে এটা যেহেতু 13, তাহলে এটাও কত 13, তাহলে এটা কি একটা এখন সমকোণ ত্রিভুজের মতো লাগতেছে না? তাহলে সমকোণ ত্রিভুজে যদি এখানে অতিভুজ আর লম্বের মান দেওয়া থাকে, তুমি কি এটার ভূমিদৈর্ঘ্যের মান বের করতে পারবে না? তাহলে এই ত্রিভুজের নাম কি দিবা? এ বি ই হতে পায়, এ বি ই হতে পারে। তাহলে ভূমির মানটা কেমন বের করবো? অতিভুজ স্কোয়ার, এই যে 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, অতিভুজ ভূমি সমান বি সমান 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার থেকে 13 স্কোয়ার বাদ দেওয়ার পরে রুট করবা, যেটা আসবে এটা হচ্ছে বির মান। এটা কার মান? ওই বির মানটা এখানে যেটা পাবা এটা 21-এর সাথে যোগ করে দিবা। যোগ এখন পুরোটা পাইছি না? তো পুরোটা ফলে এবার ট্রাপিজিয়ামের সূত্র দাও, ঠিক আছে? এই দুটো মাথায় ঢুকতে হবে, এটার জন্য অঙ্ক দেখাবো না। এইরকম আরও 5-6 অঙ্ক করাই আসতেছি, ঠিক আছে? এটা মাথায় থাকতে হবে। ওকে, এটাই শেষ, এটাই এখানেই শেষ। এরপরে দেখেন এ ই সি ডি ক্ষেত্রের বাইরের, আচ্ছা এ ই সি ডি মানে কোনটা দেখি? একটা আয়তক্ষেত্র এ ই সি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আয়ত দাঁড়াচ্ছে না স্যার? তোমরা বলো এটা কি দাঁড়াচ্ছে? আয়ত। তাহলে ওরা বলছে এ আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 15 মিটার চৌড়া একটি রাস্তা আছে তৈরি করতে, বাইরে তৈরি করতে মানে কত মিটার চৌড়া? 1.5 মিটার, সরি 15 বলছে, 1.5 মিটার চৌড়া একটা রাস্তা তৈরি করতে, মানে 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো, মানে কয়টা ইট লাগবে বাইরে তৈরি করবো। এখন এত বর্গ মিটার, এত বর্গ সেন্টিমিটারের একটা, মানে ইটগুলো দিয়ে এত বর্গ সেন্টিমিটার ইট দিয়ে কী করবো আমরা? ওই ক্ষেত্রফলটাকে বাদাই করব, মানে যে রাস্তাটা করব রাস্তাটাকে বাদাই করব, কয়টা ইট লাগবে। এখন একটু কথাটা বুঝো, আমি একটু বোঝাই। দেখো এখানে এটার বাইরে এই যে ক্ষেত্রফলটা কোনটা ছিল, এটা আমি বোঝাই দিচ্ছি। দেখো ক্ষেত্রফল কোনটা? এইটা। তো এইটার ক্ষেত্রফলটার নাম কি বলো? এ ই, এ ই সি ডি। ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটার বাইরে 1.5 মিটার, বাইরে মানে কি এদিকে নাকি এদিকে? বাহিরের দিকে। কোন দিকে? তা 1.5 মিটার চৌড়ায় যে রাস্তা দিলাম, এদিকে দিলাম, রাস্তা বানাচ্ছি আমি। ওকে, এদিকে দিলাম, এই যে রাস্তা তৈরি করে ফেললাম। রাস্তা হয়ে গেছে না স্যার? স্যার ঠিক আছে, আমি আবার একটু দেখাই, এদিকে ছোটো করে দেখাই। দেখো এই যে এইটা হচ্ছে আমার কি ক্ষেত্র, এটা ক্ষেত্র। এখন এখানে আমাকে 1.5 মিটার চৌড়া একটা রাস্তা করবে, তাহলে রাস্তা যদি করে 1.5 মিটার, স্কেল দিয়ে তুমি 1.5 মিটার মেপে নেবে যে এতটুকু 1.5 মিটার, এতটুকু যদি 1.5 মিটার হয়, এই বাহির দিয়ে একটা রাস্তা করবা, এই দিক দিয়ে নে, তো এই দিক দিয়ে তো 1.5 মিটার রাখতে হবে, এই দিক দিয়ে 1.5 মিটার রাখতে হবে, রাখার পরে এই দিক দিয়ে 1.5 মিটার, তাহলে এই যে রাস্তাটা তৈরি করলাম। তো রাস্তার মাপ কত হবে? 1.5, এখানেও 1.5, এখানেও 1.5, এখানেও 1.5, কারণ চতুর্দিকে 1.5 মিটার প্রশস্ত করে একটা রাস্তা করছি। কারণ রাস্তাটা তো মাটির, রাস্তাটা কী করতে হবে? পাকা করতে হবে। তো পাকা করার জন্য এখন ইট দিতে হবে। অ্যান্ড আমি কিন্তু তোমার এখন বলছি এই রাস্তায় কতগুলো ইট লাগবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো জায়গায় কয়টা ইট লাগবে বা কয়টা টাইলস লাগবে, এটা বের করার জন্য ওই জায়গাটার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করবা, শর্টকাট বেরিয়ে যাবে। মনে আছে? তাহলে এখন আমাকে আগে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কেমনে বের করবো? আসো আগে আমরা ভিতরেরটার ক্ষেত্রফল বের করি, যার মান দেওয়া আছে ভিতরে। এটার মান কত ছিল? 21। আমি একটু অন্য কালার নিই, দেখো এটার মান ছিল 21, ঠিক আছে? আর এই পারের মান কত ছিল? এটার মান ছিল কত? 13। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটার একটু গুণ করো, দেখো কত আসে। 13 গুণ 15 কত আসতেছে? দ্রুত। 195 নাকি 1095? 195, শিওর? আচ্ছা 13 গুণ 15 দাও, ক্যালকুলেটার এইদিকে দাও। আচ্ছা 195, এটা হচ্ছে কি ওই ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল স্যার? এবার আমি বাহিরেরটা সহ ক্ষেত্রফল বের করবো। বাহিরেরটা কত? তাহলে দেখো এখন যদি আমি বাহিরেরটা নিই, তাহলে আগে দৈর্ঘ্য ছিল কতটুকু? এতটুকু। এখন যদি আমি এইটার ক্ষেত্রফল, যে এই বাহিরেরটার ক্ষেত্রফলটা বের করি, তাহলে বাহিরের দৈর্ঘ্যপ্রস্থ তো কিছু দেওয়া নাই আমার কাছে, তাহলে বাহিরের দৈর্ঘ্যপ্রস্থ বের করি। তাহলে আমি যদি এইটার দৈর্ঘ্যটা বের করতে যাই, তাহলে এদিকে 1.5 মিটার বাড়বে, এদিকে 1.5 মিটার বাড়বে, তাহলে 1.5 আর 1.5 কত? 3। তাহলে যদি আগের ক্ষেত্রফল ছিল কত? 21, 21-এর সাথে কত? 3 যোগ হবে, 21 আর 3 কত? 24। তাহলে বাহিরের দৈর্ঘ্য কত হয়েছে? 24 গুণ, এবার বাহিরের প্রস্থ কত? আগে এতটুকুর মান কত ছিল? 13। তাহলে আমার কিন্তু প্রস্থ বলতে বাহিরের প্রস্থ এই পুরাটা, তাহলে এদিকেও বাড়বে 1.5, এদিকেও বাড়বে কত? 1.5, মানে 3 বাড়বে। তাহলে আগে ছিল 13 আর এখন হবে কত? 16। এবার এই দুইটা গুণ করো, 24 আর 16 যদি গুণ করো কত আসছে দেখো তো? 384। 300 কত? তাহলে 384 আসতেছে, 384। ওকে,
তাহলে এইটা হচ্ছে বাহিরের ক্ষেত্র। তোমরা কি বুঝছো বাহিরের দৈর্ঘ্যটা কেন বের করছি? কারণ দুই পাশে 1.5 মিটার দৈর্ঘ্যের সাথে 3 মিটার যোগ করে দিব, প্রস্থ দুই পাশে 1.5 মিটার কি 3 মিটার যোগ করে দেবো। আচ্ছা, আর একটা কথা বলি, যদি বলতো রাস্তাটা ভিতরে করো তাহলে 1.5 মিটার 3 মিটার বাদ দিতাম, 1.5 মিটার 3 মিটার কী করতাম, বিয়োগ করতাম। যদি বাহিরে বলে 1.5 মিটার 3 মিটার কী করবো, যোগ করবো। তাহলে বাহিরের ক্ষেত্রফল হচ্ছে 384, ভিতরের ক্ষেত্রফল হচ্ছে 195। এবার বাহিরের থেকে ভিতরেটা তুমি জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করলে এই যে বিয়োগ যদি করে দিয়ে আসতেছে কত, 189, 100 কত, আবার 384 ছিল না, মাইনাস 195 থাকতেছে কত, 189। তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল কোনটা, রাস্তার ক্ষেত্রফল থাকতেছে আমার কত, 189। আমি আবার লিখি 384 মাইনাস 195 থাকতেছে কত, 189। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল? আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। রাস্তার ক্ষেত্রফল এটা মনে রাখবে, 189 বর্গ মিটারে ছিল, হ্যাঁ বর্গ মিটার, বর্গ কি, বর্গ মিটার, মাইন্ডেড। এখন আমাকে ইটের ক্ষেত্রফল বের করতে হবে। কার ক্ষেত্রফল? আচ্ছা একটু তাকাও তো, ইটের ক্ষেত্রফল তো ওরা দিয়ে দিছে, বলছে এইটার আর এটা গুণ করো, এটা গুণ করলে কত হবে, 25 গুণ 12 কত 5। তাহলে গুণ করলে আসতেছে কত, এখানে দুইটার যদি গুণ করি 312.5 আসতেছে। এত বর্গ সেন্টিমিটার, এটা কি বর্গ সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে বলছি ইটের ক্ষেত্রফল দিয়ে রাস্তার ক্ষেত্রফলটা ভাগ করব, বাট রাস্তার ক্ষেত্রফল কত আসছিল, 189 বর্গ মিটার, বর্গ মিটার। আচ্ছা এইটা হচ্ছে বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার না, সেন্টিমিটার দিয়ে কখনো মিটারে ভাগ করা যাবে না। তার মানে এইটারও আমার মিটার বানাইতে হবে। এটা কি বানাইতে হবে? তাহলে এটাকে মিটার বানাইলে মনে রাখবা, এটাকে মিটার যদি বানাই যে 312.5, আর এটা যে ভাগ করো, আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার বানাইলে 100 দিয়ে ভাগ, সেন্টিমিটার থেকে মিটার বানাইলে 100 দিয়ে ভাগ। কিন্তু 100 দিয়ে ভাগ করি কোনটা, সিঙ্গেল দৈর্ঘ্য বা সিঙ্গেল প্রস্থকে। আর এটা বর্গ মানে কি, এখানে দুইটারে গুণ করে আনছে না, তাহলে 100 দিয়ে কয়বার ভাগ হবে, দুইবার। এই যে 100 গুণ 100, কথাটা কি বুঝাইতে পারছি? কেন মানে আমি বুঝাচ্ছি, এটা তো গুণ করা হয়ে গেছে, এটা তো সিঙ্গেল দৈর্ঘ্য না, এখানে একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ গুণ করে উত্তরটা আসছে। তাহলে আমি আলাদা দৈর্ঘ্যটা যদি সেন্টিমিটার থেকে সেন্টিমিটার থেকে মিটারে নিতাম, 100 দিয়ে গুণ করতাম, আবার প্রস্থরে যদি সেন্টিমিটার থেকে মিটারে নিতাম 100 দিয়ে গুণ করতাম। তাইলে যদি পুরা ক্ষেত্রফলটাকে বলো, পুরা ক্ষেত্রফলটাকে যদি আমি সেন্টিমিটার থেকে মিটারে নিই, তখন 100 দিয়ে ভাগ হবে না, দুইটা 100 দিয়ে ভাগ হবে, কারণ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে আছে। কয়টা 100 দিয়ে ভাগ হবে? তাহলে এক কথায় দুইটা 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে চলো এটা আমরা ভাগ করি, 1 দিয়ে 1 2 4টা শূন্য, ঠিক আছে। তাহলে এখানে উত্তর আসতেছে 0.03125 এইটা। এইবার এইটা হচ্ছে ইটের ক্ষেত্রফল, এটা কার ক্ষেত্রফল? এটা কিন্তু এখন মিটার হয়ে গেছে, বর্গ মিটার হয়ে গেছে। কি হয়ে গেছে? এই ইটের ক্ষেত্রফল দিয়ে এই জাস্ট রাস্তার ক্ষেত্রফলকে তুমি ভাগ করো, ইটের সংখ্যা তোমার বেরিয়ে যাবে। আমরা একটু ভাগ করি, দেখো কত, 189 ভাগ 0.03125। আচ্ছা, তাহলে ইট লাগতেছে কয়টা, 576টা। আমাদের যদি ক্যালকুলেশনে ভুল না হয় তাহলে উত্তর ঠিক আছে। কথা ঠিক আছে স্যার? কোথায় এটা, গ নম্বর এখানে নাই? আচ্ছা, কত লাগতেছে রাস্তা ধরে তো না, এখানে ভুল হয়েছে কোথাও। ইটের ক্ষেত্রফল কত, এত বর্গ সেন্টিমিটার দিয়ে ডাইরেক্ট ভাগ করা হয়েছে। তাহলে এখানে কোথায় 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 আমরা একটু দেখি, দাঁড়াও। এটার সংখ্যা মিললো না কেন আমাদের সাথে? ওরা ফার্স্ট ধরো এখানে যোগ করছে, দেড় করলো। আচ্ছা, ওরা কী করছে, এখানে মিটারটাকে আগে সেন্টিমিটার করে ফেলছে। আচ্ছা, একই কথা, তারপরে তো মিলার কথা। আচ্ছা যাই হোক, শোনো, অঙ্কের নিয়ম সেম, হয়তো বা ক্যালকুলেটারে তোলাতে ভুল হয়েছে, আদিলা তুলছে, আদিলার সাথে আমিও তুলছি এরকম। আচ্ছা কথা শুনেন, তুমি আমার বলছো 195। আচ্ছা যাই হোক, ওটা বাদ, লিসেন, অঙ্ক বুঝছো তো, অঙ্কটা সেম। তুমি কি করবা, ফার্স্ট এখানে 21 আর 13কে গুণ দিবা। 21 আর 13 গুণ দিলে কত আসতেছে, আবার বলি আমরা, 21 গুণ কত 13, এন আছে 273, কত 273। আর যদি 3 মিটার করে বাড়াই, একটা হচ্ছে 24 আর একটা কত 16, 24 আর 16 কত 200, 384, 300। এবার 384 থেকে যদি 273, 200 কত কত আসছে, ওইটা 273 না, 273কে যদি বিয়োগ করো 111, ঠিক আছে না? 384 মাইনাস কত 273, 111 আসতেছে। 100 কত 11, দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কত, রাস্তার ক্ষেত্রফল 111, আর ইটের ক্ষেত্রফল কত আসছিল জানি,
মনে আছে? 111 ভাগ 0.03125। হ্যাঁ, এই যে অঙ্ক এখন মিলবে। তোমরা আমাদের নিয়মেই করবা, সমস্যা নাই। এই ওদের নিয়মে যায় না, এগুলো প্যাস করছে, এগুলো আরও বেশি। কোনগুলো? এই যে দেখো এখানে তোমার কি করছে, ওই যে আবার এই দৈর্ঘ্যটারে আবার নিচে সেন্টিমিটারে, মানে ওরা সেন্টিমিটার, আমরা নিব না। আমরা আমাদের মতো ক্ষেত্রফল বের করার পরে লাস্টে খালি ইঁটের ক্ষেত্রফল যেটা ছিল, এই যে ইঁটেরটা যেটা বেরোইছে, ইঁটেরটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিব। ইঁটেরটারে কী করবো, এই যে 312.5, এটা ভাগ করবো কত দিয়ে? দুইটা 100 দিয়ে। দুইটা 100 দিয়ে ভাগ করার পরে কত আসবে? 0.03125। এইটা দিয়ে ওই যে রাস্তার ক্ষেত্রফল 111 ভাগ করলে দেখবো উত্তর উঠো মিলে যাবে। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? একই উত্তর আসবে, সমস্যা নাই, একই উত্তর আসবে। তোমার যেটা ভালো লাগে তুমি ওই নিয়মটা করতে পারো। আচ্ছা স্যার, 11 নম্বরটা দেখো, তাকাও ওইদিকে, একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো চিত্রটাতে কি বলছে এখানে, এই যে একটা চিত্র ঘরের মতো। সো এখানে আমরা যদি একটু তাকাই ইনডাইরেক্টলি, আমি তো অঙ্কে নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা আয়ত। এটা কি একটা আয়ত? এটা একটা আয়ত। আমরা একটু চিত্রটা ভালো করে দেখবো। আয়ত, আর উপরে যেটা আছে এটা একটা ত্রিভুজ। উপরে একটা হচ্ছে একটা কি ত্রিভুজ। আচ্ছা এবার দেখি আমাদেরকে কি বলে। আচ্ছা এখানে ত্রিভুজের একটা কোণ দিয়ে দিছে। কোণের একটা সূত্র আছে, এটা তোমাদের এখনো পড়ানো হয় নাই না হয়েছিলই জানি না। আচ্ছা আমি এখানে বলে দিব, তাকাও। এখানে আমাকে বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতিবাদ দৈর্ঘ্য, সেম অঙ্ক এর আগেরটাতে করছি না, সুষম পঞ্চভুজ, সেম সূত্র, এটা একই অঙ্ক, এটা আর বলা লাগবে না। খ নম্বর, উদ্দীপকের চিত্রানুসারে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করে। এই পুরাটার ক্ষেত্রফল বের করতে বলছে, এই যে পয়েন্টটা। তো পুরাটার ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমরা যাই, আমরা দেখা যায় নিচেরটা কি একটা আয়ত। আয়ত ক্ষেত্রফল তো বের করতে পারবো, 50 আর 14 গুণ করে দিব। 50 আর 14 কি? এই যে 14 গুণ কত? 50। এটা আমরা এক পাশে গুণ করে রাখি। আসো, এটা একটা ক্ষেত্রফল বের হবে, কথা ঠিক আছে? এইবার আসো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, লিসেন। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল যে বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজের একটু লক্ষ্য করে, এখানে একটা কোণ দেওয়া আছে, কোণটার মান কত? 73.74 ডিগ্রি। আর এখানে একটা বাহু বলছে এই বাহুর মান এই বাহুর সমান। এই যে দুইটা আঁক মানে কি, এটার এটা সমান। তাহলে আমার আগে এই বাহুর মান জানতে হবে। তো এই বাহুর মান তো আমি আয়ত দিয়ে পাইছি। আয়তের এটা যদি 50 হয়, এটাও কত? 50। কথা বুঝছেন? মানে এটা দিয়ে তো এটা পাওয়া যায়। তার মানে এটা আয়তেরও বাহু, ত্রিভুজেরও। তাহলে এটা 50 হলে এটা পাবেন। তাহলে এটা যদি এখন আমার 50 হয়, 15 লিখছি কেন? এটা যদি এখন কি হয় 50 হয়, এটাও কত? 50। তাহলে আমরা দুইটা বাহু পাইছি, একটা কোণ পাইছি। দুইটা বাহু এবং একটা কোণ দিয়ে এটা কোণ ত্রিভুজ বলা যাবে না, কারণ এটা তো এই বাহুটা না, যে সমদ্বিবাহু বলবো। তাইলে এইভাবে দুইটা বাহুর একটা কোণ পাইলে একটা সূত্র আছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে এইভাবে বের করতে হবে, যে সূত্রটা একটু দেখো, আমি একটু দেখাই রাখতেছি স্যার। তখন যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, সূত্রটা পাবে তোমার, এই যে তাকাও, হাফ ইন্টু প্রথম বাহু। কোন বাহু? মানে এটাকে বলে এ বি। এটা আমি সূত্রটা একটু লিখে দিই। সূত্রটা হচ্ছে এরকম, এই যে দেখো, সূত্রটা হচ্ছে এরকম যে হাফ ইন্টু এ বি গুণ সাইন থিটা। এ বি গুণ কি? সাইন থিটা, এই দুটুকুই। তাহলে এখন হাফ গুণ এ বি মানে কি, ওই দুইটা বাহু যেটা থাকে না, ওই দুইটা বাহুগুলো লিখে দিবা। এখন কথা হচ্ছে পুরা পরিমিতির ভিতরে এই একটা সূত্রই খালি কোণ দিয়ে আসবে, আর পরিমিতিতে কোথাও ডিগ্রি নেই। তাহলে এটা আমাদের অবশ্যই মনে থাকবে যে পরিমিতির অঙ্কে আর কোনো জায়গায় কোনো ডিগ্রির সূত্র নাই। ডিগ্রির একটা সূত্র, যদি কখনো যদি কোণের মান দিয়ে দেয়, তাহলে সূত্রটা হবে হাফ ইন্টু প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু গুণ সাইন থিটা। গুণ কি? তাহলে প্রথম বাহু কত? 50, দ্বিতীয় বাহু কত? 50, আর সাইন থিটা মানে কি? সাইন দিয়ে আগে সাইন লিখবা, সাইন লেখার পর থিটার মানটা লিখবা। থিটার মান কত? 73.74, যে ডিগ্রিটা দেবে এটা। এইবার তুমি কি করবো জানো? লেখার পরে এই যে এখানে তুমি কাটাকাটি করতে পারো, যে 25 দিয়ে এবার 50 আর 25 কী করবা? গুণ করবা। ওকে ফাইন, গুণ দিয়ে রাখো। এখন সাইন 73.74 ডিগ্রির মান কত? ডাইরেক্ট ক্যালকুলেটারে মারবা, যে সাইন 73.74 ডিগ্রি বা যত ডিগ্রি দিবে, মান দেওয়ার পর একটা মান আসবে, ওই মানটার সাথে এটা কী করবা? গুণ করবা। ক্ষেত্রফল বেরিয়ে গেছে না? ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এবার এই ক্ষেত্রফল কত আসছে? 1200। এটা কত? আর ওইখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে রাখছিলাম না স্যার আমরা? আয়তক্ষেত্রটা কই বের করছি? এই যে ভূমিকোণ উচ্চতা কই, এই যে কোথায়, ক নম্বর কোথায়? এই যে 700। ঠিক আছে? তাহলে এবার আমার এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দুইটা ক্ষেত্রফলটা কী করবো? যোগ করে দিব। ক্ষেত্রফল বেরিয়েছে, আমার কিন্তু দুইটা একসাথে চাইছে, যে
সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? সম্পূর্ণ সম্পূর্ণ মানে কি আয়ত এবং ত্রিভুজটা, আয়ত এবং কি, তাহলে আমরা বুঝতে পারছি ডিগ্রির ক্ষেত্রফলটা কিভাবে বের করব, বুঝছেন তো? সূত্রটা লিখে রাখেন, সবাই কাজে দিবে। আচ্ছা, এখন যেটা বলছে ঘ নম্বরটা দিকে একটু তাকাও। আচ্ছা আগে তাকাও, উদ্দীপকের সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করা। এই যে এবার কিন্তু ডিগ্রি কোণ ছাড়া বলছে। সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এটা ভূমি। তাহলে দুই বাহু সমান, এক বাহু সমান না, তাহলে এটার নাম কি? সমদ্বি। তাই আমরা বলছি সমদ্বিবাহু ত্রিভুজের প্রশ্নটা কি? পরিসীমা নির্ণয় করা। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সূত্রটা কি? পরিসীমা মানে জানি তিন বাহু সমষ্টি। ত্রিভুজের পরিসীমা মানে কি? তিনটা বাহুরে যোগ করে দিলেই হবে, অথবা তিন দিয়ে একটা বাহুরে গুণ করলেই হবে, বা তিন বাহুরে যোগ করে দিবা, গুণ করা সমবাহুতে। ত্রিভুজের পরিসীমা মানেই তিন বাহুরে যোগ করবো। এখন তিন বাহুরে যে যোগ করবো, ধরো আমি এইটা 50, এটাও 50, এটা তো আমি জানি না, এইটা জানতে পারেন। তৃতীয় বাহুটা আমি কেমনে জানবো? তৃতীয় বাহুটা জানার জন্য দেখি আমাদের কি স্টেপ করতে হয়। এই যে একটু তাকাও, চিত্রটাতে এই অনুযায়ী ছিল, এই অনুযায়ী ছিল না, এখানে একটা ডিগ্রি মান ছিল। আচ্ছা এখানে আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা তাকাও, তাহলে আমার এখানে প্রশ্নটা কি বলছে আরেকবার দেখি আমরা। সমবাহু ত্রিভুজটির পরিসীমা বের করো। পরিসীমার জন্য দেখেন আমরা আগে একটু আমরা বুঝি, এটার মান তো 50, তাহলে এটার মানও কত? 50। একটু দেখেন এই দুইটার মান 50, আমি এইটার মানটা কেমনে বের করব? যদি তুমি মাথা কাটাও, একটু তাকাও, একটু মাথা কাটালে একটু তাকাও। আমরা কি করব? এটাকে দুই ভাগ করব। এটাকে সমান কয় ভাগ করব? দুই ভাগ। কেমনে করে আমরা জানি যে এই কোণ আর এই কোণে কম্পাস বসাই, এভাবে যদি আমরা দিই এখানে টানি, সমান দুই ভাগ হবে না? সমান যদি দুই ভাগ হয়, দেখো এইটাও হবে একটা সমকোণ, এটা হবে একটা সমকোণ, দুইটা কিন্তু দুইটা সমকোণ হয়েছে। আচ্ছা, সমকোণ হওয়ার পরে এখানে যে ডিগ্রিটা অর্ধেক হয়ে গেছে না? তাহলে 73-এর অর্ধেক কত হবে? 73.74 না? 73, ধরো 73.74, কোথায় ভাগ 2, উত্তর আসতেছে তোমার 36.87। এইটা হচ্ছে তোমার এই যে এইটুকু গুণের, কারণ আমি যে অর্ধেক করে ফেলছি, অর্ধেক করলে কিন্তু আমার এইভাবে দাঁড়াচ্ছে, যে এইভাবে দাঁড়াচ্ছে এখন উত্তরটা এটা। তাহলে এইটুকুর মান কত আসতেছে? 36.87 কোণের মান পাইছি। আচ্ছা, তার মানে আমি এই কোণের মান পাইছি যে 36.87, আর এইটা তো 90 ডিগ্রি জানি, তাহলে 90 ডিগ্রি ধরা যাবে না। এখন আমার এখানে বাহুর মান কিন্তু এই বাহুর মান দেওয়া 50, এই বাহুর মান দেওয়া না, নিচের বাহুটা এই যে এটার মান 50 না? তার মানে বাহুর মান 50 দেওয়া। বাহুর মান কত দেওয়া? বাহুর মান 50 দেওয়া। কত দেওয়া? 50 দেওয়া। তাহলে বাহুর মান যেহেতু 50 দেওয়া, লিসেন, এখন আমাকে এই বাহুর মানটা জানলে হয়ে যাবে। এটার জানলে এটার অর্ধেকটা ডবল করে দিলেই তো শেষ। তাহলে আমরা জানি একটা কোণ এবং একটা বাহুর মান যদি দেওয়া থাকে, আমরা কিভাবে বের করি স্যার? আমি আবার বলতেছি, এই কোণের মান কিন্তু আমরা পাইছি 36, আর এই বাহুর মান তো জানি 50। তাহলে একটা কোণ আর একটা বাহু দেওয়া থাকলে আমরা কিন্তু অঙ্ক করে আসছিলাম, ঠিক আছে? একটা কোণ এবং একটা বাহু যদি দেওয়া থাকে, একটা কোণ একটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্রটা ছিল যে আমরা দেখবো যে বাহু দেওয়া কোনটা ভূমির, যেহেতু এটা কোণ, এটা নিচেরটা ভূমি, নিচেরটা কি ভূমি, আর এটা হবে কি লম্ব, এটা কি লম্ব। তাহলে আমাকে দেওয়া ভূমি বের করতে হবে লম্ব। আমি আগে একটা অঙ্ক করেছিলাম যে কখনো যদি কোণের মান দিয়ে একটার মান দেয় আর একটা বাহুর মান বের করতে বলে, তাহলে আমরা দেখবো কার মান দেওয়া আর কার মান বের করতে হবে। তাহলে ভূমির মান দেওয়া, লম্বের মান বের করতে হবে। তাহলে সম্পর্কটা হচ্ছে ভূমি আর লম্বের। তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি সমান হচ্ছে কি? লম্ব বাই ভূমি কি? tan থিটা। লম্ব বাই ভূমি কি? তুমি tan দিয়ে বের করতে পারো। লম্ব বাই ভূমি কি? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখবো এইভাবে tan, এই যে tan উপরে কি লম্ব, লম্বের মান দিবা লম্বের, তো লম্বের মান তো নাই, ধরো এটার মান আমরা x ধরি বা ab ধরি, আমরা একটু লিখি ABC। তাহলে লম্বের মান হচ্ছে ab, আর ভূমির মান কত? BC। তাহলে এখানে যদি আমরা করি, এর মান ধরি আমরা x, আর ভূমির মান তো 50 দেওয়া, ভূমির মান কত? ভূমির মান 50 দেওয়া না? এবার এই পাশে এই tan-এর জায়গায় কত লিখবো আমরা? কত ডিগ্রি লিখবো? tan 36 ডিগ্রি। tan কত ডিগ্রি? এই নিয়মটা তো আমরা জানি না? আচ্ছা, এটা একটু আমি এখানে ভেঙে করাই। আমরা এখন এখানে লিখবো কত? tan 36 ডিগ্রি সমান সমান ওই x বাই কত? x বাই 50, x বাই কত? 50। এবার যে কাজটা করবো আমরা, tan 36 ডিগ্রি মানটা আমরা লিখবো কত? tan 36 ডিগ্রি মান কত? ক্যালকুলেটারে দাও, যে কই tan 36 ডিগ্রি দিলে কত আসে? 0. এইটাকে আবার স্কোয়ার করতে হবে, 34 দশমিক
আচ্ছা 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 36.87 ছিল না, 36.87 করলে অনেকগুলো মান আসতেছে, স্কোয়ার করলে রুট করা যায় না। আচ্ছা দেখো তাকাও সবাই, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে 2 ভাগ করার পরে এইদিকে পড়ছে কত 36, বইয়ে এটা ধরে করছে। আচ্ছা আমি এটা ধরে আবার তো বুঝাই, এইদিকেও পড়ছে 36, তাহলে এখানে কোণের মান কত 36.87, ওকে ফাইন। আর এখানে এই যে এই মানটা কত 50, এটা কিন্তু অতিভুজ, এটা কি অতিভুজ, তাহলে আমার মান আর একটা লাগবে কোনটা, এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ এটা কিন্তু অতিভুজ, তাহলে অতিভুজ আর লম্বের সম্পর্কটা কি, লম্ব বাই অতিভুজ। আর আমরা জানি কি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, তখন আমরা লিখবো যে লম্ব বাই অতিভুজ। কি লিখবো আমরা, এই যে আমরা যখন সাইন এখানে দিব, এই যে একটু তাকাও আমি এখানে একটু দেখাই দিই, নাকি এবং ওটা করে দেখাই দিই কেমন করলে সুবিধা হবে। তখন আমরা এই অনুযায়ী দিব যে আমরা লিখবো কি সাইন সমান, কি লিখবো সাইন 36.87 সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত ইএফ, লম্বের নাম কি, আর অতিভুজ কত 50। তখন তুমি এইটা দিয়ে কী করবা, ক্যালকুলেটার একটা মান বের করবা। তাহলে যদি আমরা লিখি যে সাইন কত আসতেছে 36.87 সমান দিলে আসতেছে কত 0.6, অনেকগুলো আসতেছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো এটার যে মানটা আসবে, ধরো আমি মানটা লিখি 0.60014, ঠিক আছে, বা এতটুকু আছে 4টা 0, এরপরে আরেকটা 5টা আসছে না, 4টা 14, এই মানটা ওদের আসছে 29, এই মানটা আসার পরে আর এই পাশে ছিল কোনটা ইএফ বাঘ যদি আমি 50 দিই। আচ্ছা একটু তাকাও তো, এটার নিচে মনে হয় 1 আছে না, 1 কিনা ভালো করে বুঝো কাজে, তাহলে এটা কিন্তু গুণ হবে, বুঝাই যায়, আর এখানে 1-এর সাথে এটা গুণ হবে, তাহলে সমান ইএফ সমান কি থাকতেছে, ইএফ 50 সাথে এটা গুণ কত, তাহলে এই যে ক্যালকুলেটারে যেটা সেটা কাটবা না, এটা গুণ কত গুণ 50, এই যে গুণ দিলে আসতেছে 30.etc, তো আমরা 30 ধরবো, সমান কত ধরবো 30, তার মানে আমরা ধরতে পারি যে এই বাহুর মান কত বেরিয়েছে 30, আর 30 মিলে কত হবে 60, তারপর এই পুরাটা বাহুর মান আসছে কত 60 আসছে কত, ঠিক আছে, তাহলে 60 পেয়ে গেছি। এখন যদি পরিসীমা বের করতে বলে 50 আর 60 যোগ করে দিলে কাজ শেষ, আশা করি বোঝা গেছে। এখন দেখো এই যে এতক্ষণ কথাগুলো বললাম কিসের জন্য, তোমরা যদি ব্রেনটাকে ইউজ করো এটা তো খারাপ না, তোমার এখন এই অঙ্কটা আসবে না আমিও জানি, এটা আসবে না, এইগুলো স্কুলে আসছে, ক্যাডেট স্কুলে আসে, এই যে দেখো নিচে রংপুর ক্যাডেট স্কুল মনে দেওয়া আছে, এখানে তাকাও এই যে রংপুর ক্যাডেট স্কুল, তাহলে এই অঙ্কটা কিন্তু তোমার আসবে না, যদিও তোমার অঙ্কটা আসবে না, কিন্তু তুমি যে হিসাবটা জানলা তাতে কি তোমার লস হয়েছে, তুমি হিসাবটা জেনে রাখো, এই অঙ্কগুলো তুমি করছো, এটা 2 ভাগ করলা, 2 ভাগ করার সম্মুখীন হয়ে গেছে তো 36, তাহলে আমরা মনে রাখবা একটা বাহু আর একটা কোণ যদি দেওয়া থাকে যে কোনো অপর বাহুর মান বের করা যায়, আর 2 বাহুর মান দেওয়া থাকলে পিথাগোরাসের সূত্র, আর 1 বাহুর মান একটা কোণ দিলে অপর বাহুর মান সাইন থিটা ট্যান থিটা লম্ব বাই অতিভুজ এইগুলো দিয়ে বের করা যায়, ঠিক আছে। এগুলো না জানলে এগুলো কিন্তু আমি জানাইছিলাম, আবার গিয়ে খাতে গিয়ে চেক করে নেবা, ঠিক আছে। এগুলো খুবই জরুরি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। অঙ্কটা নিজের মতো করে সুন্দরভাবে সাজাই করবা।